আমি রাফি আর তোমরা দেখছো ডাব্লিউবি লার্নিং পয়েন্ট। কেমন আছো বন্ধুরা? তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে আমি নিশ্চিত বা গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না কবিতাকে নিয়ে। আমি লাইন বাই লাইন তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে লেখা আছে, দেখো আমার স্টুডেন্টরা বলছিলাম তখন হয়তো লিখেছে। তো দেখো, শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। কী নাম? চিত্তপ্রিয় ঘোষ। এটা কিন্তু এমসিকিউ বা এসিকিউ আসতে পারে। আর আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটা নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে। কোথা থেকে নেওয়া হয়েছে? জলই পাষাণ হয়ে আছে। পাষাণ হয়ে আছে, এখান থেকে নেওয়া হচ্ছে। তোমরা একটা জিনিস মনে রাখতে হবে, দেখো কেউ কেউ হয়তো ভুলবশত লেখে যে জলই পাষাণ হয়ে গেছে। গেছে নয় কথাটা, কথাটা হচ্ছে আছে। এর রচনাকাল হচ্ছে 2001 বা থেকে 2003, ঠিক আছে? আর এটা প্রকাশ করা হয় 2004 সালে। চলো আমরা শুরু করি। দেখো, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। দেখো এখানে একটা বিষয়বোধক চিহ্ন আছে, এছাড়া কিন্তু অতদূর অবধি কিছু চিহ্ন নেই। তো চলো বোঝানো যাক। আমাদের ডান পাশে ধস। ধস মানে তোমরা সবাই জানো যে পাহাড় পর্বতের ধারে যে কঠিন একটা বড় অংশ যদি ছেড়ে যায় তাহলে সেটাকে আমরা ধস বলি। আর সেই দিকে যদি যদি যাও তাহলে নিমেষে তোমার জীবনটাও বিপন্ন হতে পারে বা ধ্বংস হতে পারে। আবার দেখো, আমাদের বাঁয়ে গিরিখাত, বাঁয়েও যাওয়ার রাস্তা নাই। তুমি যেখানে আছো সেখান থেকে যদি বাঁয়েও যাও তাহলে কিন্তু সেখানে আবার গিরিখাত আছে, সুতরাং তোমার সেই দিকেও যেতে পারবে না। আমাদের মাথায় বোমারু। বোমারু কথার অর্থ হচ্ছে যে বিমান থেকে বোমা ছুঁড়ে ছুঁড়ে মারা হয়, সেটা হচ্ছে বোমারু। তাহলে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা ডান দিকে যেতে পারছি না, ধসে যাবে বা ধস। আমাদের বাঁ দিকে কী আছে? গিরিখাত। এবং মাথায় দেখো, মাথায় বোমারু, মানে মাথার ওপরেও কি যুদ্ধ বিমান বা যুদ্ধ বোমা ছুঁড়ে মারা হবে এরকম। পায়ে পায়ে হিমানির বাঁধ। পায়ে পায়ে হিমানির বাঁধ। বাঁধ মানে তোমরা সবাই জানো পাঁচিল টাইপের আর কি। হিমানি বলতে গেলে এখানে দেখো তুষার বা বরফ। তাহলে পায়ে কি আছে? পায়ে পায়ে হিমানির বাঁধ আছে, মানে তুষারে বরফের একটা পাহাড় বা বরফের বাঁধ আছে, তুমি সেদিকেও যেতে পারছো না। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে তুমি বাঁ দিকেও যেতে পারছো না, ধস আছে, ডান দিকেও যেতে পারছো না, গিরিখাত আছে, আর মাথায় কি? বোমারু। আবার বাঁয়ে দেখো পায়ে পায়ে হিমানির বাঁধ, পাও আটকে যাচ্ছে কিসে? বরফের মধ্যে, তুমিও বেশি দূর যেতে পারবে না, তুষার মানে কঠিন একটা যেন দুর্গম পথ আর কি। দেখো এখানে বারবার কিন্তু আমাদের 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 কথাটা কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের পথ নেই কোনো, কেন আমাদের পথ নেই? কারণ আমাদের বাম পাশে কি আছে? বাঁয়ে গিরিখাত আছে, ডানে ধস আছে, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ আছে, সেই জন্য আমাদের আর কোনো পথ নেই। আমাদের ঘর কী হয়ে গেছে? ঘর উড়ে গেছে। যুদ্ধের ফলে আমাদের কী হয়েছে? ঘর উড়ে গেছে, আমাদের কোথাও কোনো যাওয়ার রাস্তা নেই। কিন্তু তোমাদের এই কবিতাটি বুঝতে হলে তোমাদের মেন জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের। এই আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে, এটাই সব থেকে বেশি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। এটা তোমাদের পরীক্ষাতে খুব আসে যে আমাদের বলতে এখানে কবি কাদের বুঝিয়েছেন, বা আমাদের বলতে কারা, আমরা কারা, এই কথাটা কিন্তু আসে। তো দেখো আমাদের বলতে এখানে কি বলতো তোমাদের? আমরা হচ্ছে যারা সমাজে অবহেলিত, যুদ্ধ বা হানাহানি রক্তপাতে ক্ষতিগ্রস্ত সমাজের সাধারণ মানুষ, যারা আশ্রয়হীন, জীবনহীন, সর্বহারা, মোট কথা সমাজের শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষরা, তারাই হচ্ছে আমরা। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা কারা। আরেকবার বলি যে আমরা হচ্ছে তারাই যারা সমাজের অবহেলিত বা যুদ্ধ হানাহানির রক্তপাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং যারা সাধারণ সমাজের যারা আমরা সাধারণ মানুষ,
যারা আশ্রয়হীন জীবিকাহীন তারা হচ্ছি আমরা। তারপর দেখো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘরও নেই। তাহলে আমরা কি এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি যে আমাদের না ঘর আছে, না যাওয়ার কোনো রাস্তা আছে, না বাঁয়ে আমাদের গিরিখাত, ডান দিকে ধস, মাথায় বোমারু, বম ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে এরকম, পায়ে পায়ে হিমানির বাঁধ, সামনের দিকেও যাওয়া যাচ্ছে না। মানে কঠিন একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে কিন্তু ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। আসলে কবি যখন 1991 সালে যে যুদ্ধ আর কি, সেই তারপরে কিন্তু কবিতাটা মানে সেই ব্যাপারটাকে নিয়ে কবি এখানে লিখতে চেয়েছেন যে যুদ্ধের ফলে কি হয়, প্রচুর মানে অতিরিক্ত সাধারণ যারা মানুষ আছে বা শ্রমজীবী মানুষ যাদের যুদ্ধে প্রাণ যায়, সেই সমস্ত মানুষদের কিন্তু ইতিহাস এখানে আছে। কিছু কিছু যেগুলো মানে বেঁচে আছে, যেগুলো ভাগ্যবশত বেঁচে গেছে, সেই সমস্ত মানুষদের কথা এখানে বলা হয়েছে। তাদের কোনো রাস্তা নেই যাওয়ার, তাদের চারিদিকেই বিপদ। পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে গেলে কিন্তু এখানে বোঝানো হয়েছে যে পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে পদে পদে বিপদ, মানে কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই, চারিদিকে ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যেই বেঁচে থাকতে হবে। এই কবিতাটা পড়াতে গিয়ে একটা কবিতা মনে পড়ছে কাজী নজরুল ইসলামের লেখা, যে দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তো এই যে একটা কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কবি নজরুল বলেছেন, সেই রকম টাইপেরই একটা কবিতাটা আমাদের এখানে আছে। তারপরে দেখো কি আছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশুদের সব, সব তালবে সব, সব মানে হচ্ছে মৃতদেহ। তাহলে আমাদের যারা আমরা যে আশ্রয়হীন শ্রমজীবী যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষ, সমাজের সাধারণ মানুষ, সেই আমরা, আমাদের যে শিশুরা, তাদের শিশু যুদ্ধের ফলে আমাদের শিশুদের মৃতদেহগুলো এখানে সেখানে ছড়িয়ে রয়েছে, ছড়িয়ে ছিটে রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কি বলছে যে তাহলে কি আমরাও এই মুহূর্তে মরে যাব, এইভাবেই মরে যাব? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কবি কেন আমাদেরকে আরও বেঁধে বেঁধে থাকতে বলছেন? এরাই পরীক্ষাতে খুব আসে। আমাদের পথ নেই আর, আমাদের আর পথ নেই কেন, এটাও আসে। তো দেখো, এই যে কবিতাটা আমাদের দেখছি, আমাদের প্রতি মুহূর্তে পদে পদে বিপদ, আমাদের সামনে পিছনে ডানে বাঁয়ে কোথাও যাওয়ার কোনো উপায় নেই। আমরা ক্ষতিগ্রস্ত, আমরা সমাজে অত্যাচারিত, অবহেলিত, নিপীড়িত মানুষ। তো সেই মানুষদের যখন কোনো পথ থাকে না, যে কজন বাকি আছে, যে কয়েকজন আছে, কবি কী বলছেন যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আরও একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকি। তাহলে ঐক্যবদ্ধ হয়ে থাকলে আমাদের বিপদের যে ভয় সেটাও থাকবে না, আর আমরা বাদবাকি জীবনের যে আস্বাদন, বেঁচে থাকার যে স্বাদ, সেটুকু অনুভব করতে পারা যাবে। তাহলেও জীবনটাকে সুন্দর মনে হবে। না হলে কিন্তু এই যে প্রতিকূলতা, এই যে ভীষণ ভয়ঙ্কর রকম প্রতিকূলের মধ্যে আমরা বেঁচে আছি, তার মধ্যে বেঁচে থাকার কিন্তু কোনো মানে হয় না, আমাদের বেঁচে থাকার কোনো রাস্তাই নেই। তাই আমাদের একমাত্র রাস্তা যে আরও একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বেঁধে বেঁধে থাকতে হবে। তো তারপরে দেখো, আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমাদের কি নেই? আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। দেখো, ইতিহাস সাধারণত রাজা বাদশাদের কাহিনী নিয়ে আমরা পড়েছি, বেশিরভাগটাই কিন্তু আমরা দেখব যুদ্ধ রাজা বাদশাহ এইসব কাহিনী নিয়েই আমরা পড়েছি। আর যেটুকু সাধারণ মানুষের ইতিহাস আমরা পড়েছি, তাতে কিন্তু আমরা সমস্ত শুধু দেখতেই পাই তাদের মৃত্যুর করুণ কাহিনী, তাদের অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত সেই কাহিনী আমরা পড়ি। ইতিহাসে তোমরা ট্রেনে আরও পড়বে নীল বিদ্রোহে কীভাবে কৃষক শ্রেণীর মানুষেরা অত্যাচারিত হয়েছিল ইংরেজ নির্কদের কাছ থেকে, তাদের কীভাবে পরিবারদেরকে হেনস্থা করা হতো, অত্যাচারিত করা হতো, তোমরা সেগুলো পড়েছো, কিছু বলার নেই। সুতরাং দেখো, আমাদের ইতিহাস কিন্তু নেই, আর যেটুকু ইতিহাস আছে কি, তাতে চোখ মুখ ঢাকা, কিছু বলার নেই, চোখ বাঁধা, কিছু দেখার নেই, ঢাকা আছে, মুখ ঢাকা আছে, কিছু বলতে পারা যায় না, এরকম ইতিহাস। আমরা ভিখারি 12 মাস, আমরা কি, আমরা 12 মাস ভিখারি, খাবার দাবার জন্য নয়, জীবন ভিখারি। জীবনের ভিক্ষা নিয়ে যেন, জীবনটাকে হাতে নিয়ে যেন আমরা সারা 12 মাস বেঁচে আছি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে,
আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, কি মনে হচ্ছে? যে কজন গুটি কয়েক মানুষ বেঁচে আছেন, সমস্ত যুদ্ধ বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত মানুষরা, সেই মানুষরা গুটি কয়েক মাত্র, তখন মনে হচ্ছে যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই যে চারিদিকে শিশুদের মৃতদেহ ছড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে পৃথিবী আর বেঁচে নেই, পৃথিবী হয়তো মরে গেছে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের কথা কেউ জানে না, আমাদের কথা কে বা জানে, তার মানে কি আমাদের কথা কেউ জানে না। কাদের কথা জানে? রাজা বাদশাদের কথা জানে সবাই। কোনো একটা বিশাল একটা কোনো যখন প্রাসাদ বা অট্টালিকা তৈরি হয়, তখন সেখানে রাজা বাদশার নামই ঘোষিত হয়। সমাজের রাজমিস্ত্রি হোক বা নিচু শ্রেণীর মানুষদের, সাধারণ মানুষদের কথা ঘোষিত হয় না। আমরা দৌড়ে দৌড়ে ফিরছি, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। সে যদি কোথাও কিছু নেই, তাহলে যে কজন বাকি আছি, যে কজন বেঁচে আছি, যুদ্ধ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যে কজন আমরা বেঁচে আছি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বলছেন যে কজন বাকি আছি সেই কজনই আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আরও হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থাকি, আরও ঐক্যবদ্ধ হয়ে থাকি, সমাজে যাতে উঁচু হয়ে বেঁচে থাকতে পারি, সমাজে যাতে প্রতিকার করতে পারি। তো সেই অবধি কবি কিন্তু বলছেন। দেখো, কবিতাটার প্রথমেই আমরা দেখতে পেলাম কি, ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। অর্থাৎ আমাদের চারিপাশেই পারিপার্শ্বিক অবস্থা, সমস্ত বিপদ সংকুল, চারিদিকেই বিপদ, কোনো দিকে এগনের পথ নেই। মাথায় বোমারু, সামনে এগিয়ে গেলে হিমানির তুষার ভয়ঙ্কর পর্বতসংকুল এলাকা। অর্থাৎ এই সমস্ত, এই যে গিরিপথ, এই যে ধস, এই যে পর্বতসংকুল এলাকা মানে হিমানির বাঁধ, এইগুলো দিয়ে আসলে কবি বোঝাতে চেয়েছেন সমাজের সেই সাধারণ মানুষদের চারিদিকের পারিপার্শ্বিক ভয়ঙ্কর বিপদের কথা, তাদের প্রতিকূলতার কথা, তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, সেইগুলোই কিন্তু কবি এখানে তা ওগুলোর মধ্যে কিন্তু বোঝাতে চেয়েছেন। দেখো, এখানে তবু কোশ্চেন হতে পারে যে তবু তো কজন আছি বাকি, আরও আয় আরও হাতে হাতে রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তখন এখানে তবু শব্দটি ব্যবহার করার কারণ কি? দেখো, তবু শব্দটি এখানে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তবু এখানে হতে পারে যে তবু শব্দটি অর্থই হলো তা সত্ত্বেও, মানে যে কজন বেঁচে আছি তা সত্ত্বেও, মানে যেভাবে আমাদের আমরা অত্যাচারিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, আমাদের কোনো বাঁচার রাস্তা নেই, আমাদের কোনো ইতিহাস নেই, তবুও এর সত্ত্বেও, তার সত্ত্বেও, এইটা বোঝানোর জন্যই কিন্তু তবু কথাটি ব্যবহার করা হয়েছে। এই জন্য কবি কী বলতে বলেছেন যে আমাদের যে সমাজ, আমরা যে নিপীড়িত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, তার মধ্যেও একদল যে মানুষ বেঁচে আছি, তারাও আমরা কি, কবি তাদেরকেও স্বপ্ন দেখতে বলছেন, আশার আলো ছড়াতে বলছেন। কিভাবে? নাকি সমাজে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে বেঁচে। তাহলে কী হবে? অর্থনৈতিকভাবে যে বিপন্ন একদল মানুষ, সেই মানুষের কথায় যেখানে আমাদের এই আরও আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় তুলে ধরেছেন। সেই কবিতায় দেখো, চারিদিকে যখন ভয়ঙ্কর যখন দুর্দশা, কোনো দিকে যখন আগানোর পথ নেই, চারিদিকে যখন নেগেটিভ আমাদের দেখতে পাচ্ছি, কোনো আশার আলো নেই, নিরাশা যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন কিন্তু কবি একমাত্র আশার আলো দেখিয়েছেন আরও হাতে হাতে রেখে বেঁধে বেঁধে থাকার জন্য। এটা কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। আর কোশ্চেন নিয়ে আমরা আগের দিন আসছি তোমাদের পরের ভিডিওতে। প্রত্যেকটা লাইনে যদি যে কোশ্চেনগুলো হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে আমরা আগের দিন আসছি। তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, আর দেখতে থাকো তোমাদের চ্যানেল ডাব্লিউবি লার্নিং পয়েন্ট। ততক্ষণ অবধি, যতক্ষণ ভিডিও আসছে ততক্ষণ অবধি খুব ভালো থাকো সবাই। বাদবাকি সব ঠিক আছে, টাটা।